শুভ নববর্ষ সবাইকে। আমরা আবার একটা নতুন বছরে পা দিলাম। বিজ্ঞান দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, আর তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা জানাই। তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে হোক। তো আমরা এবিডিএ কোশ্চেন পেপারের 6 নম্বর কোশ্চেন পেপার পর্যন্ত এমসিকিউ এবং এসএকিউগুলো সমাধান করে এসেছি। আজকে 7 নম্বর যে কোশ্চেন পেপারটা আছে, ওই কোশ্চেন পেপারের এমসিকিউ এসএকিউ এগুলো আলোচনা করব। তো 7 নম্বর কোশ্চেন পেপারের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, সে কোশ্চেনটা হচ্ছে 2 কুলম্ব আধানে কত পরিমাণ ইলেকট্রন থাকে। 1 নম্বর কোশ্চেন যেটা, 2 কুলম্ব আধানে কত পরিমাণ ইলেকট্রন থাকে। তো এখানে আধানের পরিমাণ দেওয়া আছে 2 কুলম্ব, মানে যেটা আমরা কিউ দিয়ে চিহ্নিত করি। ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এন ই, যেখানে কিউটা হচ্ছে আধানের পরিমাণ, এনটা হচ্ছে কত পরিমাণ ইলেকট্রন আছে, মানে কত সংখ্যক ইলেকট্রন আছে, আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধানের পরিমাণ। তাহলে এখান থেকে এন এর মান তুমি কী পাবে, এন ইকুয়ালস টু পাবে কিউ বাই ই। কিউর মান কত, 2, ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তো আমার হচ্ছে 2/1.6, দশমিকের জন্য এখানে 0 একটা আসবে, আর এটা প্লাস হয়ে যাবে 10⁻। এবার এখানে কেটে দাও, 4 5 20, 4 4 16, এটা 1.25 ইন্টু 10⁻19। কিন্তু তোমাদের অপশানে এটা নেই, অপশানে আছে 12.5 ইন্টু, তাহলে এখানে 10 একটা বেরিয়ে এসছে 10⁻18। তো অপশানটা হচ্ছে সি। এবার সেকেন্ড কোশ্চেন, তোমরা একটু পড়ে নাও। সেকেন্ড কোশ্চেনটা বলেছে দুটা পরিবাহী তার দিয়েছে এ এবং বি। এই দুটা পরিবাহী তারের দৈর্ঘ্য, রোধাঙ্ক এবং ব্যাসার্ধের অনুপাত, এবং প্রতিটি অনুপাতই বলেছে 1:3। তাহলে আমি এটা L1 ধরলাম, L1:L2 দেওয়া আছে 1:3 দেওয়া আছে, ρ1:ρ2 এটাও দেওয়া আছে 1:3, আর ব্যাসার্ধ R1:R2 এটাও দেওয়া আছে 1:3। তো আমাকে কী বের করতে হবে, তো এখানে একটা বলা আছে যে অপেক্ষাকৃত সরু যে রোধটা, তার রোধ হচ্ছে 10 ওহম। অপেক্ষাকৃত যে সরু যে পরিবাহীটা, তার রোধ হচ্ছে 10 ওহম। তাহলে এখানে কোন পরিবাহীটা সরু হবে সেটা তুমি ব্যাসার্ধ দিকে চিনতে পারবে, কারণ ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে ওই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, ওটা যত কম হবে তাহলে পরিবাহীটা তত সরু হবে। তো এখানে R1টা দেখতে পাচ্ছি 1, তাহলে R1টা 1 বলতে এর প্রস্থচ্ছেদ কম, তাই তাহলে প্রথম যে পরিবাহীটা হচ্ছে সেটা হচ্ছে সরু পরিবাহী, তার জন্য এখানে R1 দিলাম। তো আমাকে বার করতে হবে R2, এটা বার করতে হবে। আবার দেখো R ইকুয়ালস টু কী জানি, রো ইন্টু L/πr², মানে ক্ষেত্রফলটাকে πr² লিখলাম। তাহলে এখান থেকে তুমি R1 আর R2 বার করো। তাহলে R1 যদি বার করি আমি, ρ1 L1/πr1², আর R2 যদি তুমি বার করো L2, সরি এটা রো হবে, ρ2 L2/r2²। তো এটা যদি অনুপাত করো, আমি R2/R1 বার করলাম, কেন আমি R2টা বার করতে চাই। তাহলে এটা যদি অনুপাত করো ρ1/ρ2 হবে, ইন্টু L1/L2 হবে, ইন্টু এটা উল্টে যাবে, কত হবে R2²/R1²। এবার মানগুলো বসিয়ে দাও, ρ1/ρ2 কত হচ্ছে 1/3, আর L1/L2 সেটাও 1/3, তাই তো। আর এটা হচ্ছে R2/R1, মানে 3/1² তাহলে এখানে হচ্ছে 1/9 ইন্টু 9, তাহলে 1, তাহলে R2 ইকুয়ালস টু আমি পাচ্ছি কত, R1, R2 পাচ্ছি R1, মানে R2 রেজাল্ট হলো কত, 10 ওহম, তাই তো। অপশান হচ্ছে 2 দাগে অপশান হচ্ছে বি। এবার তোমরা 3 নম্বর কোশ্চেনটা পড়ো। এখানে বলা হয়েছে 64টি জলবিন্দু আছে
প্রতিটির আধান হচ্ছে কিউ এবং ধারকত্ব হচ্ছে সি। এই 64টি জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু তৈরি করেছে। এই বড় জলবিন্দুর ধারকত্ব বার করতে বলেছে এবং আধানের পরিমাণ বার করতে বলেছে। প্রথমে আমি ধারকত্ব বার করব। তখন ধারকত্ব কীভাবে বার করব? তো আমরা জানি ধারকত্ব পরিবাহীর ব্যাস বা ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক হয়, মানে সি প্রপোর্শনালস টু ব্যাসার্ধ আর। ঠিক আছে, তো এবার যদি তুমি এই যে বড় গোলকটার যদি ব্যাসার্ধ যদি বার করতে পারো তাহলে কি পাওয়া যাবে? বড় গোলকটির ধারকত্ব পেয়ে যাব। তো তার জন্য আমি কি করব, এই গোলকটির ব্যাসার্ধ ধরে নেব আর। অ্যাকচুয়ালি সিজিএস পদ্ধতিতে কী হয়, সি ইকালস টু ব্যাসার্ধর সঙ্গে সমান হয়ে যায়। তাই তুমি এখানে এই ব্যাসার্ধটাকে সিও ধরে নিতে পারো। যদি ধরে নিই, এবার দেখো এখানে কটা জলবিন্দু, 64টা জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু তৈরি হয়েছে। তাহলে 64টি জলবিন্দুর আয়তন যা হবে, এই বড় জলবিন্দুটির আয়তনও ঠিক একই হবে। তাহলে 64টি জলবিন্দুর আয়তন কত হবে? তাহলে 64 ইন্টু জলবিন্দু একটা গোলাকার, মানে গোলকের আয়তন বার করতে হবে। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু আর কিউব। তো এখানে আর যা ধারকত্বতা, তাই এখানে লিখলাম সি কিউব ইকুয়ালস টু, তাহলে এই বড়টা হয়েছে 4/3 পাই, তাহলে এটাকে আমি সি প্রাইম দিলাম, সি প্রাইমের কিউব। ওকে, তাহলে 4/3 পাই কাটবে, তাহলে সি প্রাইম কিউব সমান হচ্ছে 64 সি কিউব। তাহলে সি প্রাইম সমান হবে তাহলে 4c। ঠিক আছে, তাহলে এর ধারকত্ব আমি পেয়ে গেলাম কত? 4c। এবার দেখো আধানের পরিমাণ বার করতে বলেছে। এবার আধানটা কি, প্রতিটা জলবিন্দুতে কিউ পরিমাণ আধান আছে। এবার সেই জলবিন্দুগুলো মিলে কি হয়েছে, বড় জলবিন্দু তৈরি হয়েছে। এবার যেহেতু আধান হচ্ছে গিয়ে আধান সংরক্ষিত থাকে, অর্থাৎ আধান ধ্বংসও হয় না বা নষ্টও হয় না। আর তাছাড়া আমি এখানে ধরে নেব যে আধান কোথাও ক্ষরিত হয়নি। তাহলে এখানে মানে 64টা জলবিন্দুতে মোট যতটা আধান থাকবে, সেই জলবিন্দুটা, সেই মোট আধানটাই এই বড় জলবিন্দুতে থাকবে। তাহলে প্রতিটা জলবিন্দুতে আধানের পরিমাণ হচ্ছে কিউ। তাহলে 64টা জলবিন্দুতে 64 কিউ, তাহলে এখানে মোট আধান হবে তাহলে 64 কিউ। তাহলে বড় জলবিন্দুর আধান হচ্ছে 64 কিউ আর ধারকত্ব হচ্ছে 4c। অপশান হচ্ছে গিয়ে তোমার সি অপশান। এবার চলো 4 নম্বর কোশ্চেন। কি বলেছে? বলেছে এম ভ্রামক বিশিষ্ট দুটি একই আকারের দণ্ডচুম্বককে পরস্পরের সমকোণে রেখে দাও। দুটা দণ্ডচুম্বক নিবে যাদের চুম্বক ভ্রামক হচ্ছে এম, এবার তাদেরকে কি করা হবে, পরস্পরের সমকোণে রেখে দেবে। ঠিক আছে, পরস্পরের সমকোণে রেখে দিলাম। ঠিক আছে, এর হচ্ছে এখানে এন, এখানে এস, আর এটা হবে তাহলে এন, এটা হচ্ছে এস। সমকোণে যদি রেখে দাও তাহলে তারা মিলে যে একটা দণ্ডচুম্বক, সম্মিলিত যে দণ্ডচুম্বক তৈরি করবে, সেই দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক বার করতে বলে। তো চুম্বক ভ্রামক বার করা হয় কীভাবে? দণ্ডচুম্বকের মেরু শক্তি এবং প্রান্ত, মানে দুটি মেরুদ্বয়ের মধ্যবর্তী দৈর্ঘ্য এল। ওকে, আমি ধরে নিলাম এর দৈর্ঘ্য এল, তাই আর এদের প্রত্যেকের মেরু শক্তি এম, তাই জন্য এদের চুম্বক ভ্রামক এম এল, এরও এম এল, এরও এম এল। এবার যখন তুমি তাদেরকে পরস্পরের সঙ্গে এই সমকোণে যোগ করছো, তখন এই যে অবস্থানটা, এই অবস্থানে এস আর এন পরস্পরকে কী করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে। তাহলে এখানে কোনো মেরু থাকছে না। তাহলে মেরু কোথায় থাকছে? এখানে থাকছে আর এখানে থাকছে। এবার তাহলে এই দুটো মেরু মিলে একটা কি তৈরি করেছে, দণ্ডচুম্বক তৈরি করেছে। এবার দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক যদি বার করতে হয়, তাহলে আমরা জানি দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক বার করতে হলে মেরু শক্তি এবং দুটা মেরুর মধ্যবর্তী দৈর্ঘ্য, এখানে মেরু শক্তি তো চেঞ্জ হয়নি, মেরু শক্তি তো এমই আছে, আর তাদের মধ্যবর্তী দৈর্ঘ্য তাহলে কত? তাদের মধ্যবর্তী দৈর্ঘ্য এখন তাহলে এইটা হবে, শর্টেস্ট ডিস্টেন্স এটা। তো এটা কত হবে? এর দৈর্ঘ্যও এল, এই যে দৈর্ঘ্যটা, এর দৈর্ঘ্যটা তো পুরোটা এল, আর এই দৈর্ঘ্যটাও এল, একই আকারের বলেছিল, তাই এটা হবে তাহলে √L² প্লাস L², মানে হবে √2 × L। তাহলে এখানে বসিয়ে দাও √2 × L বা √2 × M × L, মানে √2 × বড় M। তাহলে আমি কি পাচ্ছি? তাহলে যে সম্মিলিত দণ্ডচুম্বকদ্বয়ের যে নতুন দণ্ডচুম্বক উৎপন্ন হলো, তার চুম্বক ভ্রামক হবে √2 × M
অপশান হচ্ছে লাস্ট অপশান ডি, এটা হচ্ছে ডি অপশান। এবার চলে আসবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, IO4I প্রাবল্যের দুটি আলোক উৎসকে ব্যতিচার পরীক্ষায় ব্যবহৃত হচ্ছে, যে বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্যের দশা পার্থক্য π/2 সেই বিন্দুতে প্রাবল্য কত নির্ণয় করতে বলেছে। এখানে 5 নম্বর যে কোশ্চেনটা আছে, 5 নম্বর কোশ্চেন, দুটা তরঙ্গ IR4I এটা একটা বিন্দুতে কি হয়েছে, π/2 দশায় মিলিত হয়েছে, তো সেই বিন্দুতে লব্ধি প্রাবল্য কত। তো এর লব্ধি প্রাবল্য বার করানোর ফর্মুলাটা কি, তো আমরা জানি লব্ধি প্রাবল্য I = I1 + I2 + 2√I1 I2 cos θ। ঠিক আছে, I1 I2 তো বুঝতে পেরেছো দুটা তরঙ্গের প্রাবল্য, আর cos এই যে থিটা হচ্ছে তাদের মধ্যে দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য যদি π2 হয় তাহলে এই cos π/2 0 হবে, এই টার্মটা থাকছে না, তাহলে শুধু এইটাই থাকবে I1 + I2 মানে I + 4I সমান হচ্ছে 5I। এই কোশ্চেনটা কিন্তু আগের সেটগুলোয় ছিল, তাহলে অ্যান্সার হচ্ছে 5I, অপশান হচ্ছে গিয়ে তোমার সি থেকে, সি অপশান। এবার চলে আসবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি আছে, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে বিকিরণ ব্যবহৃত হয় তা হলো এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি আর মাইক্রোওয়েভ। এবার এক্স রশ্মি আর গামা রশ্মি এগুলো অত্যন্ত শক্তি সম্পন্ন, এগুলোকে ব্যবহার করা হয় না। এক্স রশ্মি, গামা রশ্মি এগুলোকে তো ব্যবহার করা হয় না। আর বাকি পড়ে রয়েছে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ। অবলোহিত রশ্মিও ব্যবহার করা হবে না, তার শক্তি অনেক কম, তাহলে ব্যবহার করা হবে কোনটা, মাইক্রোওয়েভ। 6 দাগে অ্যান্সার হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ দ্বারা উপগ্রহ যোগাযোগ করা হয়, মাইক্রোওয়েভ। এবার চলে আসবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি আলোকীয় তন্তুতে ব্যবহৃত হয়। আলোকীয় তন্তু মানে অপটিক্যাল যে ফাইবারটা, ওই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কী হয়, যে আলোকীয় সংকেতগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, সেটা আলোর কোন ধর্মের সাহায্যে। উত্তরটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটাও আগের সেটগুলোই ছিল আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার চলে আসবো 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, আলফা কণা আর প্রোটন কণা এই দুটা হচ্ছে সমভরবেগ বিশিষ্ট, এটা বলে দিয়েছে আগে, সমভরবেগ বিশিষ্ট এটা বলা আছে। এরা কি করেছে, একটা সুষম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করায় বৃত্তাকার পথে ঘুরছে। এরা যে বৃত্তাকার পথেই পরিক্রমণ করছে, সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধের অনুপাত আমাকে বার করতে হবে। তো বৃত্তাকার পথে ব্যাসার্ধ যখন বার করবে, তাহলে আমাকে আগে জানতে হবে তাহলে ব্যাসার্ধটা কীভাবে রিলেটেড হয়। তো এটা এরকম বার করতে হয়, তো যখন কিউ আধান সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল হবে, তখন তার উপরে প্রযুক্ত বল হয় QBV, এবং সেই বলের কারণে কি হয়, আধানটা বৃত্তাকার পথে ঘুরে, আর তার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল লাগে কত, mv²/r। এখান থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবে, VV কেটে দাও, তাহলে R = পাচ্ছি আমি mv/QB। ঠিক আছে, এখানে দেখো, এখানে MV আর B এরা কনস্ট্যান্ট, কারণ সমভরবেগ বিশিষ্ট বলে দিয়েছে। তাহলে শুধু Rটা নির্ভর করছে কার উপরে, আধানের উপরে। এবার তুমি RP/R আলফা বার করো, RP/R আলফা, না এখানে বলেছে R আলফা/RP, আর আলফা/RP, তাহলে কত হবে, QP/Q আলফা। এবার আলফার যে আধান হয় সেটা প্রোটনের আধানের দ্বিগুণ হয়, তাহলে এখানে শুধু যদি তুমি কিউ লিখো, এখানে তাহলে তোমাকে লিখতে হবে 2Q, কিউ হলো 1/2, মানে অ্যান্সার হচ্ছে তাহলে R আলফা = RP, এটা হচ্ছে 1:2, 1:2, অপশান হচ্ছে সি। তাহলে 8 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবার 9 দাগের কোশ্চেনটা দেখো। 9 দাগে বলেছে L ও R যথাক্রমে আবেশক ও রোধ, এটাও করিয়েছি। L ও R আগের ভিডিওগুলোতে আছে। L ও R এটা হচ্ছে আবেশক, আর এটা হচ্ছে গিয়ে রোধক। ঠিক আছে, এবার বলেছে L/R এর মাত্রা কত হবে, L/R এর মাত্রা, L/R এর
এল বাই আর এর মাত্রা কত হবে? দেখো এল এর যে মাত্রাটা, এল এর মাত্রাটা হয় ওহম ইন্টু মানে রোধের মাত্রা ইন্টু সেকেন্ডের মাত্রা হয়, আর নিচে আছে রোধ, তাহলে রোধের মাত্রা কেটে যাবে, খালি হবে এটা হচ্ছে সময়ের মাত্রা। এল বাই আর এর মাত্রা হচ্ছে সময়ের মাত্রা, মানে আমার অ্যান্সার হবে m0L0t। ঠিক আছে, এটাই হবে তোমার এল বাই আর এর মাত্রা। অপশান হচ্ছে বি, বি অপশান। এবার দেখো 10 নম্বর কোশ্চেনটা, তোমরা নিজেরা ট্রাই করছো তো, তোমরা নিজেরা ট্রাই করবে, দেখবে তোমাদের প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি ওটা বাড়বে, আর পরীক্ষার প্রস্তুতিটাও খুব ভালো হবে। তো 10-এর দাগে এটা দেখো, 10-এর দাগে কোশ্চেনটা কী বলেছে, আলফা বাহু বিশিষ্ট একটি ঘনকের শীর্ষবিন্দুতে কিউ মানের আধান রাখা আছে, ঘনকটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? আলফা বাহু বিশিষ্ট একটি ঘনকের শীর্ষবিন্দুতে, এটাও করিয়েছিলাম। ঠিক আছে, একটা ঘনক, এই ঘনকের শীর্ষবিন্দুতে তুমি কি রাখবে, এইখানে তুমি একটা কিউ আধান রাখো। তো কিউ আধান যদি রাখো তাহলে ওই ঘনকটির মধ্য দিয়ে, আগে একটা কোশ্চেন ছিল যে ঘনকটির প্রতিটি তলের মধ্য দিয়ে কত পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, এখানে বলেছে ঘনকটির মধ্য দিয়ে। তো তার জন্য বলেছিলাম এই যে কিউ আধানটিকে পুরো চারদিক দিয়ে চেপে দিতে হবে, মানে আবদ্ধ করতে হবে। যদি আবদ্ধ করতে হয় এখানে 8টা ব্লক লাগে, মানে 8টা ঘনক লাগবে। তো 8টি ঘনক লাগবে, 8টি ঘনক লাগবে, একই আকারে 8টি ঘনক লাগবে। অর্থাৎ কিউ থেকে যতগুলা বলরেখা নির্গত হবে সেটা 8টা ঘনক দিয়ে বেরোবে। আর 8টা ঘনক দিয়ে যদি বেরোয়, প্রত্যেকটার মধ্য দিয়ে সমান সমান পরিমাণ বলরেখা নির্গত হবে। তো আমি যদি ধরি ফাই পরিমাণ বলরেখা নির্গত হবে, তাহলে একটা মানে 8টি ঘনক দিয়ে কত পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে, ফাই যদি পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয়, তাহলে একটার মধ্য দিয়ে, একটা ঘনকের মধ্য দিয়ে নিশ্চয়ই কত হবে, 5/8 এই পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে। আর এখানে ফাই সমান কত হয়, এখানে ফাই সমান হয় গাউসের সূত্র থেকে Q/ε0। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে, তাহলে ফাইয়ের মান বসিয়ে দাও Q/8ε0, প্রতিটি ঘনকের মধ্য দিয়ে Q/8ε0 পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে। এবার দেখো 11 দাগে কোশ্চেন, 11 দাগে কোশ্চেনে বলেছে, না আগের যে এটা ছিল, এই অপশানটা ছিল বি। ঠিক আছে, এবার 11 দাগে কোশ্চেনটা কি বলেছে দেখো, 0.2 সেকেন্ড সময়ে একটা কুণ্ডলিতে প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ার করা হলো। একটা কুণ্ডলিতে 0.2 সেকেন্ড সময়ে +10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ার করা হলো। তো এখানে প্রবাহ মাত্রার পরিবর্তন কত হচ্ছে, ডেল আই, প্রবাহ মাত্রার পরিবর্তন ডেল আই সমান হচ্ছে, তাহলে 10 মাইনাস পরিবর্তন মাইনাস অফ -10, তাহলে কত হবে 20 অ্যাম্পিয়ার। ডেল আই হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তাহলে di/dt কত হবে, এখানে di/dt করি, তো di/dt হচ্ছে গিয়ে তোমার এটা 20 আর নিচে আছে 0.2, এখানে 0 হয়ে গেল, তাহলে কত 100 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এবার আমাকে বার করতে বলেছে কি, এখানে ই দিয়ে দিয়েছে, মানে তড়িৎচালক বল কত সৃষ্টি হয়েছে, তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে 50 ভোল্ট সৃষ্টি হয়েছে। এল এর মান বার করতে বলেছে, এখানে অ্যাম্পিয়ার দিয়েছে, মানে এককটা ভুল লিখেছে। তাহলে ই সমান হয়েছে 50 ভোল্ট, তাই তো। আবার ই সমান কি জানি, -di/dt -L × di/dt। এবার কথা হচ্ছে, মাইনাসটা আমি এখানে লিখবো না, জাস্ট মানের জন্য। তো এখানে 50 দেবো, এল তো থাক, di/dt আমি পেলাম কত 100, তাহলে L = হচ্ছে গিয়ে 50/100, মানে হচ্ছে 0.5, স্বামীসংখ্যার একক হচ্ছে হেনরি। ঠিক আছে, অপশান হচ্ছে গিয়ে সি অপশান, তাহলে কত পেলাম, সি। এবার আসবো 12 দাগে কোশ্চেন। 12 দাগে কোশ্চেন কি বলেছে, কোনো একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে কি বলে? তড়িৎ প্রবাহ ঘনত্ব, আচ্ছা তড়িৎ প্রবাহ ঘনত্ব, যাকে আমরা জে দিয়ে ডিনোট করতাম, তড়িৎ প্রবাহ ঘনত্ব, জে মানে হচ্ছে I/R,
এই, ঠিক আছে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। আর আমাকে বার করতে বলেছে সচলতা, মনে হয় না, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের অনুপাত মানে ই। তাহলে জে বাই ই এইটার অনুপাত কত বার করতে বলেছে। দেখো আমরা বিচলন বেগের যে রাশিমালা ছিল সেখান থেকে পাই আই ইকালস টু এন ই এ ভি ডি, ঠিক আছে। তো এখান থেকে আমি আই বাই এ করলে কি পেয়ে যাব, জে পেয়ে যাব। জে সমান তাহলে পাচ্ছি এন ই ভি ডি, এন ই ভিডি। আবার আমরা জানি এই যে ভিডিটা মানে বিচলন বেগটা সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক, সমানুপাতিক কত ই, তাই তো। আবার ভিডি ইকুয়ালস টু তাহলে মিউ ইন্টু ই, যেখানে মিউটা হচ্ছে ইলেকট্রনের সচলতা বা গতিশীলতা যা বলতে পারো, সচলতা। তাহলে তুমি যদি এখানে বসিয়ে দাও জে ইকুয়ালস টু তাহলে কত আছে এন ই ইন্টু মিউ বড় ই। তো দেখো এখানে এন আর ই এটা তো কনস্ট্যান্ট, তাহলে আমি জে বাই ই সমান কী পাচ্ছি এন ই ইন্টু মিউ, ঠিক আছে। তাহলে অনুপাতটা আমি তাহলে কার সঙ্গে পাচ্ছি সমানুপাতিক, এই সচলতার সঙ্গে সমানুপাতিক পাচ্ছি। তাহলে আমার অ্যান্সার হবে কী হবে, গতিশীলতা, সচলতা বা গতিশীলতা বলতে পারো, গতিশীলতা। তার অনুপাতকে তাহলে কি বলা যাবে, জে বাই ই অনুপাতকে বলা যাবে গতিশীলতা। 13 দাগের কোশ্চেনটা একটু দেখো। এখানে বলেছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলো। একটা অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হয়েছে। এবার দর্পণকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হয় না, এটাও আগের কোশ্চেন পেপারে ছিল। লেন্সকে কিন্তু যদি জলে ডোবানো হয় তখন কিন্তু তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়, বেড়ে যায়। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো কোনগুলো হবে না, মানে তার আগে যে ফোকাস দৈর্ঘ্য ছিল সেই ফোকাস দৈর্ঘ্যই থাকবে। তাই এখানে অপশান হবে ডি, কোনোটি নয়। এবার যে কোশ্চেনটা আছে XIV 14 দাগে যে কোশ্চেনটা আছে, এটা বলেছে টিভি সম্প্রচারের যে কম্পাঙ্ক ব্যবহার করা হয় তা কি তা আগের কোশ্চেনেই করা হয়েছিল 30 থেকে 300 গিগাহার্টজ, ঠিক আছে। এরপরে দেখো MCQ কোশ্চেন তো শেষ হলো। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেকশন 2 তোমার এসএকিউগুলো আছে। আর 1 নম্বর আছে ট্রেনের চৌম্বক ব্রেক কিভাবে কাজ করে, ওটা ঘূর্ণি প্রবাহের সাহায্যে কাজ করে। 1 নম্বর যে কোশ্চেনটা ট্রেনের চৌম্বক ব্রেক কীভাবে কাজ করে, ওটা হচ্ছে ঘূর্ণি যে প্রবাহটা হয় এই ঘূর্ণি প্রবাহের সাহায্যে ট্রেনের চৌম্বক ব্রেক কাজ করে। এর যে অথবাটা দেওয়া আছে ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য, ডায়নামো আর মোটরের মধ্যে পার্থক্য। ডায়নামো আর মোটর, আচ্ছা ডায়নামোটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, মানে কার্যনীতি তড়িৎ চুম্বকীয় আবেশ। আর এখানে তড়িৎ চুম্বক, মোটর হবে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক মিলিয়ে কি তড়িতের ফলে চুম্বক ক্ষেত্র, আর ওরা তার জন্য একটা বল প্রযুক্ত হয়, টর্ক প্রযুক্ত হয়, তার জন্য ঘুরে। এর ডায়নামোটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ আর মোটরটা হচ্ছে তড়িৎ চুম্বক। আর একটা কথা হচ্ছে এখানে কি হয়, এখানে তোমার যান্ত্রিক শক্তি বা তুমি বলতে পারো চুম্বক শক্তি যেটা বলতে পারো, যান্ত্রিক শক্তি ট্রান্সফার হয় কিসে, তড়িৎ শক্তিতে। আর এখানে তড়িৎ শক্তি ট্রান্সফার হয় যান্ত্রিক শক্তিতে। এই ছিল পার্থক্য মোটর আর ডায়নামোর মধ্যে পার্থক্য। নেক্সট যে কোশ্চেন আছে যে অ্যামিটার ও ভোল্টের মধ্যে কার রোধ বেশি। নিশ্চয়ই অ্যামিটারের রোধ কম হওয়া উচিত, কারণ অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যায়, অ্যামিটার প্রবাহ মাত্রা মাপে। আর ভোল্টামিটার তো বিভব প্রবাহ মাপে, তার জন্য তার মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাওয়ার কোনো কথা নেই। তাই ভোল্টামিটারের রোধটা কী করতে হবে, বেশি হতে হবে, ফলে কী হবে তার মধ্য দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না। তাই এখানে উত্তরটা হবে ভোল্টামিটারের রোধ বেশি। অথবা দেওয়া আছে I সমান 5√2 sin 100πt অ্যাম্পিয়ার। 5√2 অথবাটা দেওয়া আছে, 2 এর অথবাটা না, হ্যাঁ 2 এর অথবা I সমান দেওয়া আছে 5√2 sin 100πt। তো এখানে কী বার করতে বলেছে, এখানে বার করতে বলা হয়েছে আরএমএস মানটা কত, প্রবাহমাত্রা আরএমএস মান কত। তাহলে I0 কত পাচ্ছি, I0 পাচ্ছি 5√2, আর IRMS কত হবে
IRMS হবে I0/√2, মানে অ্যান্সার হবে তাহলে কত 5 অ্যাম্পিয়ার হবে। এবার নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কোন শর্তে অবতল লেন্স উত্তল লেন্সের মতো কাজ করে। এবার কথা হচ্ছে অবতল লেন্স উত্তল লেন্স বা উত্তল লেন্স অবতল লেন্সের মতো কখন কাজ করবে, যখন দেখবে লেন্সের যে উপাদান তার যে প্রতিসারাঙ্কটা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসারাঙ্কের থেকে যদি কম হয়, মানে লেন্সের প্রতিসারাঙ্কটা, এটা ইম্পর্ট্যান্ট, লেন্সের প্রতিসারাঙ্কটা কি হবে, কম হবে, লেস দেন পারিপার্শ্বিক পরিবেশ বা পরিবেশের বা মাধ্যমের, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, এবার 4 নম্বর কোশ্চেন, 50 হার্জ কম্পাঙ্কের একটি তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পর প্রবাহের অভিমুখ পরিবর্তিত হয়। ভালো কোশ্চেন। 50 হার্জ, দেখো একটা এসি মানে পরিবর্তী প্রবাহ কীরকম হয়, তো প্রথম যদি 0 থেকে শুরু হয় তো কী হবে, প্রথমে প্লাসে আস্তে আস্তে বাড়তে এখানে ম্যাক্সিমাম হয়ে তারপরে মিনিমাম হয়, তারপরে কি হয়, তার অভিমুখটা কি হয়, উল্টে দেয়, অভিমুখটা উল্টে মাইনাস হয়ে আবার বাড়তে ম্যাক্সিমাম হয়, দিয়ে আবার সেটা হয়ে আবার 0 হয়। তো এক্ষেত্রে আমি দেখছি একটা পূর্ণ দোলন, এটাকে বলে পূর্ণ কম্পন বলতে পারো, বা এটা হচ্ছে একটা পূর্ণ চক্র বলি, এটা হচ্ছে এসি পরিবর্তী প্রবাহের পূর্ণচক্র। এই পূর্ণচক্রে কবার অভিমুখ চেঞ্জ হলো, এই যে প্লাস থেকে মাইনাস একবার চেঞ্জ হলো। ঠিক আছে, এবার 50 হার্জ মানে পরিবর্তী প্রবাহের যে কম্পাঙ্ক বলছে 50 হার্জ, মানে সেকেন্ডে 50টি পূর্ণচক্র হয়। এবার প্রতিটি পূর্ণচক্রে কবার অভিমুখ পরিবর্তন হচ্ছে, একবার করে, প্রতিটি পূর্ণচক্রে একবার করে অভিমুখের পরিবর্তন হচ্ছে। যেহেতু এখানে কত 50 হার্জ বলেছে, মানে সেকেন্ডে 50টি পূর্ণ কম্পন হয়, তাহলে 50 বার অভিমুখ চেঞ্জ হবে। কতবার? 50 বার অভিমুখ চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে 50 বার অভিমুখ চেঞ্জ হবে। আচ্ছা, সে কতবার, মানে কত সেকেন্ডে হচ্ছে, 1 সেকেন্ডে 50 বার। তোমাকে বলেছে একটা অভিমুখ চেঞ্জ হওয়ার জন্য কত সময় লাগবে, তাহলে কি করে বার করবো, তাহলে 1 সেকেন্ডে 50 বার, তো 1 সেকেন্ডে মানে 50 বার হয় 1 সেকেন্ডে, তাহলে একবার অভিমুখ পরিবর্তন 1/50 মানে হচ্ছে আমার 0.2 সেকেন্ড। ঠিক আছে, তো 0.02 সেকেন্ড। নেক্সট লাস্ট কোশ্চেন, যেটা ওয়েবার পার মিটার স্কোয়ার কোন ভৌত রাশির একক। এটা চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্রফল বলে যাকে বলে, বি ওয়েবার পার মিটার স্কোয়ার। এটি স্কেলার রাশি না ভেক্টর রাশি, এটা অবশ্যই ভেক্টর রাশি, কারণ এর অভিমুখ থাকে। তো 7 নম্বর কোশ্চেন পেপারটা এমসিকিউ আর এসএকিউটা শেষ করলাম। এর পরের ভিডিওতে 8 নম্বর কোশ্চেন পেপারটা সলভ করব। তো তোমরা ভালো করে মানে আগে থেকে যদি পারো ওটা সলভ করে নেবে, যদি অসুবিধা হয় আমার ভিডিওগুলো দেখে নেবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, আর তোমরা ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও।